বেঙ্গালুরু শহরে একের পর এক মেয়েদের আপত্তিকর ভিডিও ফাঁস হচ্ছে। এরপর সেই মেয়েদের ব্ল্যাকমেল করা হলে তারা বেছে নিচ্ছে আত্মহননের পথ। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো খুনি কেবল টার্গেট করছে পুলিশ অফিসারের মেয়েদের। তাহলে এর পিছনে আসল রহস্যটা কি? সেই রহস্য উদ্ধারের জন্যই এক রুথলেস অফিসার নেমে পড়ে এই জালের জট এড়াতে। কিন্তু বিশ্বাস করো, সে নিজেই এমন এক গোলক ধাঁধায় পড়ে যায় যেখানে কে খুনি আর কি তার মোটিভ তা বের করা একরকম অসম্ভব টাস্ক হয়ে দাঁড়ায়। কিন্তু শেষে এমন একটা ছোট্ট ক্লুতে সব রহস্য ফাঁস হয়ে যাবে যা তুমি কল্পনা করতে পারবে না। তাই পুরো ঘটনা জানাতে চলে এলাম মালায়ালাম থ্রিলার ক্রাইম মুভি অফিসার অন ডিউটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ৮ মাস আগের একটা সিন দেখতে পাই। জোসেফ নামের বেঙ্গালুরু শহরের এক নামকরা পুলিশ ইন্সপেক্টর একটা সুইসাইড নোট লেখে। এরপর সে অদ্ভুতভাবে নিজের জীবন শেষ করে দেয়। জোসেফ কেন এমন কাজটা করলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবার বর্তমান সময়ে কেরালায় আসি। এখানে সকালে আলুভা পুলিশ স্টেশনের সামনে একটা পাবলিক বাস এসে থামে। বাসের ভিতর থেকে এক বৃদ্ধা মহিলা চিৎকার করে উঠে অভিযোগ করে যে বাসের মধ্যে থাকা দুজন নারী নাকি তার সোনার চেন চুরি করেছে। এদিকে ডিউটিতে থাকা এসআই ওই দুই নারীকে থানার ভিতর নিয়ে আসে। এসআই তাদের বারবার জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ওই নারীরা কোনোভাবে তাদের চুরির কথা স্বীকার করে না। ঠিক তখনই সেখানে সার্কেল ইন্সপেক্টর বা সিআই হরিশঙ্করের এন্ট্রি হয়। হরিশঙ্করকে সবাই হরি স্যার বলে ডাকে। হরি সোজা ওই মহিলাদের সামনে গিয়ে চেনটা ফেরত দিতে বলে। তবে মহিলারা এবারও চেন নেওয়ার কথা পুরোপুরি অস্বীকৃতি জানায়। এমনকি একজন নারী বেশ কনফিডেন্টের সাথে পুলিশকে তাকে চেক করতে বলে, কারণ সে ভালো করেই জানে যে পুলিশ কখনো নারী কনস্টেবল ছাড়া তার গায়ে হাত দিতে পারবে না। কিন্তু হরির স্বভাব ছিল একদম আলাদা। সে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না। হরি সরাসরি ওই মহিলার চুলের মুঠি চেপে ধরে। তখন ওই নারী ভয় পেয়ে বলে সে প্রেগনেন্ট। আর এই কথা শুনে হরি আরো রেগে গিয়ে ওই মহিলার পেটে এক সজোরে লাথি মারে। এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে অন্য মহিলাটা পুরোই ভয় পেয়ে যায়। আর এবার সে সাথে সাথে চেন চুরির কথা স্বীকার করে ফেলে। আসলে হরির কাছে নিয়ম কানুনের থেকে অপরাধীকে শায়েস্তা করাটাই বেশি জরুরি। এখানে আমরা জানতে পারি হরি আগে ডিওএসপি পজিশনে কাজ করত। তবে তার এই অতিরিক্ত ঘাড়তেরা স্বভাবের জন্য তাকে ডিমোশন দেওয়া হয়। তাকে এখন সিআই বানিয়ে এই থানায় পাঠানো হয়েছে। যাই হোক, এরপর এই থানার চান্দ্রাপ্পান নামের এক বাস কন্ট্রাক্টর আসে। তার সাথে শ্রীরাম ফিনান্সের একজন নারী কর্মকর্তাও ছিল। ওই নারী কর্মীর অভিযোগ চন্দ্রাপ্পান তার কাছে একটা নকল চেন বন্ধক রাখতে এসেছিল। কিন্তু চন্দ্রাপ্পান দাবি করে সে তার মেয়ের জন্মদিনে আসল চেনটাই নিয়েছিল। ফিনান্সের লোকেরা তার আসল চেনটা ধরিয়ে নকল চেন ধরিয়ে দিয়েছে। এখন এসআই হরি চন্দ্রাপ্পানের কথা সত্যতা যাচাই করতে চায়। তাই সে তাকে নিয়ে সরাসরি হসপিটালে চলে আসে। হসপিটালে তার অসুস্থ স্ত্রী তখন সার্জারি চলছিল। সেখানে তখন উপস্থিত ছিল চান্দাপ্রানের মেয়ে মঞ্জুও। হরি মঞ্জুর হাতে ওই চেনটা দেয়, আর মঞ্জুর চেনটা না দেখে বলে এটা তারই চেন। এখন তার এমন অদ্ভুত আচরণ দেখে হরির মনে এবার বেশ সন্দেহ তৈরি হয়। তাই হরি মঞ্জুকে বাইরে নিয়ে একটা কড়া ভাষায় জেরা করে। আর এই জেরার মুখে মঞ্জু সত্য কথাটা বলে দেয়। মঞ্জু জানায় তার একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলেটার সম্পর্ক চলাকালীন কিছু গোপন ভিডিও বানিয়ে নেয়। এরপর সেই ভিডিও দেখিয়ে সে মঞ্জুকে ব্ল্যাকমেল করতে থাকে। তাই মঞ্জু বাধ্য হয়ে ছেলেটার দাবি মেটাতে আসল চেনটা দিয়ে দেয়। আর বাসায় কাউকে কিছু না বলে সেই নকল চেনটা বানিয়ে রেখেছিল। জাস্ট চিন্তা করো এই মেয়ের মনের অবস্থাটা এখন কেমন হতে পারে। এই সব কথা শোনার পর হরি চান্দ্রাপ্পানকে আগামীকাল মেয়েকে নিয়ে থানায় আসতে বলে, কারণ হরি চায় ওই ব্ল্যাকমেলারের বিরুদ্ধে একটা কেস ফাইল করতে। এরপর হরি ওই আসল চেনটা খুঁজে বের করার মিশনে নেমে পড়ে। সে ওই চেনের ছবি তুলে তার টিমে প্রবীণ আর অ্যান্থনিকে পাঠিয়ে দেয়। তারা দুজন শহরের সব জুয়েলারি শপে খোঁজ নিতে শুরু করে। এক পর্যায়ে ভিমা জুয়েলার্স শপে গিয়ে তারা একটা বড় লিড পায়। এখানে তারা জানতে পারে যে হাসিনা নামের এক মেয়ে এই দোকানে চেনটা বন্ধক রেখেছে। তবে অবাক করার বিষয় হলো হাসিনা শুধু একটা চেনই রাখেনি, সে এই চেনের সাথে হুবহু একই রকম আরো দুটো চেন বন্ধক রেখেছে। অর্থাৎ এখানে মোট 3টা চেন পাওয়া যায়। সব দেখে প্রবীণ আর অ্যান্থনি এবার ওই 3টে চেনের আসল মালিকদের খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা বেশ কিছু চমকপ্রদ তথ্য হাতে পায়। তারা জানতে পারে প্রথম চেনটা চান্দ্রাপ্পানের কেনা ছিল, দ্বিতীয় চেনটা কিনেছিল জোসেফ নামে সেই পুলিশ অফিসার। অর্থাৎ মুভির শুরুতেই আমরা যাকে দেখেছিলাম সুইসাইড করতে। এই খবর পেয়ে হরি সোজা জোসেফের বাড়িতে চলে যায় ইনকোয়ারি করতে। সেখানে জোসেফের স্ত্রী নিশ্চিত করে যে চেনটা তাদের মেয়ে অ্যাঞ্জেলের। এছাড়াও অ্যাঞ্জেল পুলিশকে জানায় রাস্তা দিয়ে হাঁটার সময় বাইকে থাকা এক ছিনতাইকারী তার চেনটা নিয়ে গিয়েছিল। কিন্তু হরি তার চোখ মুখ দেখে বুঝে যায় সে ডাহা মিথ্যে কথা বলছে। আসলে অ্যাঞ্জেলো হচ্ছে চান্দ্রাপ্পানের মেয়ে মঞ্জুর মতোই গ্যাংটার আরেকজন ভিকটিম।
তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো, তৃতীয় চেনটার ক্রেতাকে সেটা জানতে পারলে তুমি পুরো অবাক হয়ে যাবে। অ্যান্থনি আর প্রবীণ বিলের কাগজে ক্রেতার নাম দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হওয়াটাই স্বাভাবিক, কারণ ওই 3 নম্বর চেনটা খোদ হরিই কিনেছিল। এই তথ্যটা অ্যান্থনি প্রথমে হরিকে না জানিয়ে সরাসরি ডিওয়াইএসপি সাহালকে জানায়। সাহাল এবার অ্যান্থনিকে পরিষ্কার করে দেয় হরি যেন এই ব্যাপারে বিন্দু মাত্র কিছু জানতে না পারে। ইতিমধ্যেই হরি থানায় ফিরে এসে চান্দ্রাপ্পানকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখে। হরি বেশ বিরক্ত হয়ে তাকে তার মেয়ে মঞ্জুকে নিয়ে আসতে বলে, কারণ হরি মঞ্জুর জবানবন্দি নিয়ে ওই অপরাধী ছেলেটার বিরুদ্ধে একটা কেস করতে চায়। কিন্তু চান্দ্রাপ্পান নিজের মেয়ের সম্মানের কথা ভেবে কোনোভাবেই এই কেস করতে রাজি হয় না। কিন্তু ঠিক তখনই হরির কাছে ডিওএসপি সাহলের কল আসে। সাহল তাকে দ্রুত অফিসে গিয়ে দেখা করতে বলে। হরি অফিসে গেলে সাহাল জানায় আগামীকাল সাইবার ট্রেনিং এর জন্য তাকে হায়দ্রাবাদ পাঠানো হচ্ছে। তবে এই কথাটা শুনে হরি বুঝতে পারে যে এটা পরিষ্কার একটা চক্রান্ত। আসলে তাকে এই চেনের কেস থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এমন ট্রেনিং এর নাটক সাজানো হয়েছে। তাই হরি বেশ রেগে গিয়ে তাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। সে জানিয়ে দেয় যে তাকে ট্রান্সফার করে এই ইনভেস্টিগেশন কোনোভাবে বন্ধ করা যাবে না। এই বলে সে রাগে গজগজ করতে করতে অফিস থেকে বেরিয়ে যায়। যাই হোক, রাতে হরি বাসায় ফিরতে না ফিরতেই তার কাছে একটা দুঃসংবাদ আসে। পুলিশ স্টেশন থেকে জানানো হয় চান্দ্রাপ্পানের মেয়ে মঞ্জু নিজ ঘরে আত্মহত্যা করেছে। এই কথাটা শুনে তো হরির মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। সে দ্রুত গাড়ি নিয়ে চান্দ্রাপ্পানের বাড়ি পৌঁছায়। সেখানে গিয়ে দেখে স্থানীয় লোক আর পার্টির নেতারা রাগে একদম ফুঁসছে। সবাই মিলে মঞ্জুর এই আত্মহত্যার জন্য হরিকেই সরাসরি দায়ী করতে থাকে। চান্দ্রাপ্পান তো হরিকে দেখা মাত্রই তার শার্টের কলার চেপে ধরে। সে চিৎকার করে বলতে থাকে যে হরির দেওয়া মিথ্যা অপবাদের জন্যই আজ তার মেয়ে লাশ হয়ে গেল। এখানে হরি ভিড় ঠেলে জোর করে মঞ্জুর ঘরের ভিতরে ঢোকে। তবে সেখানে গিয়ে মঞ্জুর ঝুলন্ত লাশ দেখা মাত্রই হরির দম বন্ধ হয়ে আসে। হঠাৎ করেই তার হাত পা কাঁপা শুরু করে আর সে ফ্লোরে পড়ে যায়। হরির এই অবস্থা দেখে মনে হয় সে যেন পুরাতন কোনো ভয়ঙ্কর স্মৃতিতে হারিয়ে গেছে। এদিকে ডিওএসপির নির্দেশে পুলিশ ফোর্স হরিকে সেখান থেকে সেফলি সরিয়ে নেয়। এরপর হরি বাসায় ফিরে পাগলের মতো তার স্ত্রী গীতাকে খুঁজতে থাকে। সে বারবার জানতে চায় তাদের বড় মেয়ে নীলা কোথায় আছে। গীতা তাকে শান্ত করার চেষ্টা করে আর জানায় নীলা উপরের ঘরে ঘুমোচ্ছে। কিন্তু হরি কোনোভাবেই এই কথা বিশ্বাস করে না। তাই সে দৌড়ে নীলার ঘরে যায় আর পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এভাবে অনেকক্ষণ ধরে নীলাকে না পেয়ে হরি তার স্ত্রীর গায়ে হাত তোলে। তখন গীতা বাধ্য হয়ে হরি শার্ট চেপে ধরে। এরপর সে কাঁদতে কাঁদতে বলে যে হরির জন্যই তাদের মেয়ে আজ বেঁচে নেই। কিন্তু এই কথার আসল মানেটা কি? হরির জন্য তার মেয়ে মারা যাবে কি করে? এই একটা কথা পুরো সিনারিওটাই বদলে দেয়। এখন পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েক মাস আগের একটা সিনে যেতে হবে। এখানে আমরা হরি শ্যাম নামের এক ভয়ানক ক্রিমিনালকে গ্রেফতার করেছিল। শ্যাম এসআই থমাসের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রথমে ড্রাগস দেয়, এরপর তার সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ করে, আর এরপর পরই সে ওই জঘন্য মুহূর্তের ভিডিও রেকর্ড করে সেই মেয়েটাকে অনবরত ব্ল্যাকমেল করতে থাকে। ফলে থমাসের মেয়ে এই মানসিক চাপ সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নেয়। আসলে থমাস আর শ্যামের মধ্যে আগে থেকে একটা বড় ধরনের শত্রুতা ছিল। এর আগেও শ্যাম একবার একটা 16 বছরের মেয়েকে রেপ করার কেসে অভিযুক্ত হয়। সেই কেসটার দায়িত্ব এসে পড়ে থমাসের উপর। তখন ভিকটিমের পরিবার সম্মানের ভয়ে থমাসকে কেস ফাইল করতে নিষেধ করে। কিন্তু কেসটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আসায় থমাস বাধ্য হয়ে চার্জশিট ফাইল করে নেয়। আর এখান থেকেই সেই পুরনো রাগের প্রতিশোধ নিতেই শ্যাম থমাসের মেয়ের সাথে এমন ভয়ানক পরিণতি ঘটায়। যাই হোক, এরপর হরি শ্যামকে পুলিশ স্টেশনে এনে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। একই সাথে পুলিশ সদস্যরা শ্যামের কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ চেক করতে থাকে। আর ঠিক তখনই সেখানে থমাস এসে উপস্থিত হয়। থমাস ভিতরে ঢুকেই বড় ঝামেলা বাঁধিয়ে দেয়। সে শ্যামকে মারতে শুরু করলে সবাই তাকে আটকানোর চেষ্টা চালায়। শ্যামও তাদেরকে রাগিয়ে দেওয়ার জন্য হাসতে হাসতে একটা কথা বলে। সে জানায় ওই সব ভিডিও সে আরো অনেক জায়গায় সেভ করে রেখেছে। এই কথা শুনে হরি নিজেই শ্যামের ল্যাপটপটা চালু করে দেখতে বসে। কিন্তু এখানে স্ক্রিনের দিকে তাকিয়ে হরির চোখ একদম কপালে উঠে যায়। সে দেখতে পায় ভিকটিমদের ওই ফোল্ডারের ভিতরে তার নিজের মেয়ে নীলার ভিডিও রয়েছে।
জাস্ট চিন্তা করো একজন বাবার মনের অবস্থা তখন কেমন হতে পারে। নিজের মেয়ের এমন জঘন্য ভিডিও দেখে হরির মাথা পুরো খারাপ হয়ে যায়। এই দৃশ্য সহ্য করতে না পেরে হরি শ্যামকে বেধড়ক পেটাতে থাকে। এখন শ্যামকে মরার হাত থেকে বাঁচানোর জন্য এক আইপিএস অফিসার তাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু হরি নিজেকে সামলাতে না পেরে ওই আইপিএস অফিসারের মুখেও সজোরে এক ঘুষি বসিয়ে দেয়। ফলে তার অমানবিক মারধরের কারণে শ্যাম অন স্পটে মারা যায়। আর এই ঘটনার জন্য পুলিশ ডিপার্টমেন্ট হরিকে সাসপেন্ড করে। এরপর তারা তাকে ডিমোশন দিয়ে সিআই বানিয়ে দেয়। এছাড়াও শ্যামকে শেষ করে দেওয়ার পর হরি চরম রাগের মাথায় নিজের বাড়ির দিকে রওনা হয়। এদিকে ডিওএসপি সাহাল হরির স্ত্রী গীতাকে আগেই ফোনে পুরো ঘটনাটা জানিয়ে দিয়েছিল। গীতা তখন নীলাকে জিজ্ঞেস করলে নীলা কাঁদতে কাঁদতে তার মার কাছে সব সত্যটা স্বীকার করে নেয়। তাই হরি বাড়িতে পা দেওয়ার মাত্রই গীতা তাকে শান্ত করার অনেক চেষ্টা চালায়, কিন্তু হরির চোখ মুখ তখন রেগে একদম লাল হয়ে আছে। সে গীতার কোনো কথা শুনতেই চাইছে না। এদিকে বাবার এমন ভয়ানক রূপ দেখে নীলা ভয়ে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। হরিও কারোর কথা না শুনে সজোরে লাথি মেরে মেয়ের ঘরের দরজা ভাঙতে চায়। তবে দরজা ভাঙার সাথে সাথেই সে দেখতে পায় নীলা নিথর দেহ ঝুলে আছে ফ্যানের সাথে। চোখের সামনে মেয়ের এমন মৃত্যু দেখে হরি পুরো ট্রমাটাইজ হয়ে পড়ে। আর ঠিক এই কারণেই মাঞ্জুকে এভাবে ঝুলে থাকতে দেখে হরির পুরাতন স্মৃতিগুলো আবারও ফিরে এসেছিল। তাই তো সে আবারও অসুস্থ হয়ে পড়ে। তবে একটু পরে হরির মানসিক অবস্থা আবারও স্বাভাবিক হয়ে আসলে সাইকিয়াট্রিস্ট জানায় হরি এখন পুরোপুরি ডিউটি করতে পারবে। এদিকে হরি সরাসরি তার স্ত্রী গীতার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। তবে গীতা পরিষ্কার করে জানিয়ে দেয় যে হরির মুখের দিকে তাকালেই তার মেয়ের লাশের কথা মনে পড়ে যায়। তাই গীতা তার ছোট মেয়ে মিনুকে নিয়ে হরির বাড়ি ছেড়ে চলে আসে। মোট কথা গীতা নিজের মেয়ের মৃত্যুর জন্য হরিকে একমাত্র দোষী মনে করে। এভাবে স্ত্রী সন্তান হারিয়ে হরি একদম একা হয়ে যায়। এরপর সে এসআই থমাসের সাথে দেখা করতে আসে। থমাস এই সপ্তাহে জেল থেকে ছাড়া পেয়েছে। আসলে শ্যামের মৃত্যুর দিন থমাস হরির দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছিল। থমাস এই কাজটা না করলে এসপি থেকে শুরু করে ডিউটিতে থাকা সবারই চাকরি চলে যেত। তাই হরি থমাসকে মন থেকে ধন্যবাদ আর অনুশোচনা জানায়। হরি সেখান থেকে ফিরে আসার পর ডিওয়াইএসপি তাকে বেশ বকাঝকা করে। সাহাল জানায় চান্দ্রাপ্পান তার মেয়ের মৃত্যুর জন্য হরিকে দায়ী করে সিএম আর ডিজিপি অফিসে অভিযোগ ফাইল করেছে। ফলে হরিকে এখন নিজের চাকরি বাঁচানোর দিকে বেশি ফোকাস করতে হবে। এদিকে ঘটে অন্য ঘটনা। ওই রাতেই থমাসের বাড়িতে 5 জন ছেলে মেয়ে এসে হাজির হয়। তারা নিজেদেরকে থমাসের মেয়ে এলিসার ক্লাসমেট হিসেবে পরিচয় দেয়। এরা নিজেদের নাম বলে সেলিন, সাদ, ক্রিস্টি, আনা আর লান্স। তবে কথার এক পর্যায়ে এই ছেলে মেয়েদের উপরে থমাসের বেশ সন্দেহ হয়। তাই থমাস তাদের প্রমাণ করার জন্য এলসার কলেজের একটা গ্রুপ ফটো এগিয়ে দেয়। থমাস তাদের বলে ওই ফটোতে থাকা এলসার একজন টিচারকে দেখিয়ে দিতে। আর তখনই তারা থমাসের এই ফাঁদে পা দিয়ে দেয়। তাদের মধ্যে একজন নিজের মোবাইল বের করে শ্যামের একটা ছবি থমাসকে দেখায়। ছেলেগুলো এবার জানায় তারা হচ্ছে শ্যামের বন্ধু, আর এলসাকে শ্যাম একা রেপ করেনি, বরং এরা সবাই সেদিন শ্যামের সাথে উপস্থিত ছিল। জাস্ট চিন্তা করো এই সাইকো গ্যাংটার কথা। তারা মোবাইল চালু করে থমাসকে তার নিজের মেয়ের রেপের ভিডিও দেখাতে শুরু করে। এই জঘন্য দৃশ্য দেখতে না পেয়ে থমাস লজ্জায় তার স্ত্রীর চোখ চেপে ধরে। এরপর থমাস রাগে একদম পাগল হয়ে তাদের উপরে হাত তুলতে যায়। কিন্তু ঠিক তখনই থমাস আর তার স্ত্রী নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু হয়। আসলে এই ছেলেমেয়েরা কৌশলে তাদের শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। তারা জানায় শ্যামের মৃত্যুর প্রতিশোধ নিতে তারা আজ এই বাড়িতে এসেছে। তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে থমাসের স্ত্রী গ্যাংটাকে একটা আসল সত্য জানিয়ে দেয়। সে বলে শ্যামকে থমাস খুন করেনি, বরং সিআই হরি নিজের হাতে শ্যামকে মেরেছে। এই কথা শুনে গ্যাংয়ের সদস্যরা থমাসের ফোন থেকে এবার হরির ছবি বের করে নেয় আর তাকে মার্কিং করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ খবর পেয়ে তাদের বাড়িতে ইনভেস্টিগেশন করতে আসে। পুলিশ ধরে নেয় মেয়ের চোখে থমাস আর তার স্ত্রী হয়তো আত্মহত্যা করেছে। হরিও সেদিন সেখানে উপস্থিত ছিল। তবে হরি মারার স্পটটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে জানায় যে এটা কোনোভাবেই সুইসাইড নয়। ডিওয়াইএসপি অবাক হয়ে বলে যে ঘরের দরজায় কোনো ফোর্স এন্ট্রি নেই। এবার হরি তার লজিকগুলো একে একে বুঝিয়ে দিতে শুরু করে। হরি জানায় এরা যদি মেয়ের চোখে
আত্মহত্যা করত তবে মৃত্যুর সময় তাদের হাতে ফ্যামিলি ফটো থাকার কথা, কিন্তু তাদের লাশের পাশে ছিল মেয়ের কলেজের গ্রুপ ফটোটা। তাছাড়াও তারা নিজেরা বিষ মেশালে বিষের শিশিটা টেবিলের উপরেই থাকতো, কিন্তু এই শিশিটা পাওয়া গেছে দূরের মেঝেতে এবং তার ভিতরে রক্ত লেগেছিল। মোট কথা খুনিরা ওই বিশেষ শিশি থেকে নিজেদের ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলার চেষ্টা করেছে। এছাড়াও হরি কিচেনে 5টা গ্লাস দেখেছে যেগুলো ধুয়ে ট্রের উপরে উল্টো করে রাখা। এই গ্লাসগুলো এখনো ভেজা থাকায় পরিষ্কারভাবে বোঝা যায় যে গত রাতে এখানে 5 জন লোক এসেছিল আর তারাই শরবতে বিষ মিশিয়ে থমাসদের খেতে দেয়। এছাড়াও সে ডাস্টবিনে 8 টুকরো কাঁচা লেবু পড়ে থাকতে দেখে। এখন 2 জন মানুষের জন্য একটা লেবুই তো যথেষ্ট, সেখানে 4টা লেবু শুধু শুধু কেউই কাটবে না। তাছাড়াও সিঁড়িঘরে আমের শুকনো পাতা পড়ে থাকতে দেখা যায়। তাই হরির ধারণা খুনিদের একজন ভেতর থেকে দরজা আটকে দিয়ে ছাদের টালি সরিয়ে বাইরে বেরিয়েছে। এর কিছুক্ষণ পর ফরেনসিক ডক্টর এসে ডাইনিং টেবিলের উপরে 2টো গ্লাসের একটাতে থমাসের আর অন্যটাতে তার স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। হরি এবার এক্সপ্লেন করে যে যদি থমাস নিজে বিষ মেশাতো তবে 2টো গ্লাসে তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো, আবার তার স্ত্রীও যদি একই কাজ করত তাহলে তার স্ত্রীরও ফিঙ্গারপ্রিন্ট 2টো গ্লাসেই থাকতো। যেহেতু একটা গ্লাসে শুধু একজনেরই ফিঙ্গারপ্রিন্ট আছে, তার মানে তৃতীয় কোনো ব্যক্তি তাদের শরবত সার্ভ করেছে। এই দুর্দান্ত ইনভেস্টিগেশন শেষ করে হরি নিজের মেয়ে নীলার বন্ধুর সাথে দেখা করতে যায়। সে তাদের কাছে নীলার চেনের ব্যাপারে বিস্তারিত জানতে চায়। তখন তার একজন বন্ধু জানায় যে নীলার চেন হারিয়ে ফেলার ভয়ে তাকে দিয়ে একটা নকল চেন বানিয়েছিল। এসব কথা শোনার পর হরি চলে যায় জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের কাছে। এবার তাকে কঠোরভাবে জিজ্ঞেস করে সে বলে, তুমি সবই জানো, তাই দ্রুত সত্যটা বলে দাও। এবার অ্যাঞ্জেল স্বীকার করে যে একটা ছেলে তাকে প্রেমের ফাঁদে ফেলে ড্রাগস দিয়ে সর্বনাশ করেছে। হরি তাকে শ্যামের ফটোটা দেখালে অ্যাঞ্জেল জানায় ছেলেটা শ্যাম ছিল না, তবে সে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার গলার চেনটা আর সেখানে উপস্থিত ছিল না। এছাড়াও অ্যাঞ্জেল এটাও কনফার্ম করে যে ওই গ্যাংস্টারের সাথে মোট 3 জন ছেলে মেয়ে জড়িত ছিল। এদিকে যেই মেয়েটা চেন বন্ধক রেখেছিল পুলিশ তাকে খুঁজে বের করে ফেলে। ওই মেয়েটা জানায় যে সে একটা শপিং মলে কাজ করে আর সেখানে ট্রায়াল রুমে সে একদিন একটা রক্তমাখা জিন্স প্যান্ট দেখতে পায়। সেই জিন্স প্যান্টের পকেটে থাকা একটা পার্সের ভিতরেই এই 3টা চেন লুকোনো ছিল। হরির এই কথা সত্যতা যাচাই করার জন্য ওই শপিং মলে গিয়ে তার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। ফুটেজে দেখা যায় ওই ড্রেস পরা একটা মেয়ে ট্রায়াল রুম থেকে কাপড় পাল্টে বের হচ্ছে, আর এই মেয়েটাই হলো ওই ভয়ঙ্কর অপরাধী চক্রের অন্যতম সদস্য আনা। আনা বেরিয়ে যাওয়ার সময় ওই মলের একজন সেলসম্যানের সাথে কিছুক্ষণ কথা বলেছিল। এটা দেখে হরি দ্রুত সেই ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন ম্যানেজার জানায় আনার সাথে তার বেঙ্গালুরুর একটা পাবে পরিচয় হয়েছিল, কিন্তু আজকে আনা তাকে না চেনার ভান করেই সেখান থেকে চলে যায়। যাক, অবশেষে হরি একটা বড় লিড পেয়ে শপিং মল থেকে বের হতে থাকে। কিন্তু ঠিক তখনই এই গ্যাংয়ের 2 জন সদস্য ক্রিস্টিয়ান ল্যান্স তাকে আড়াল থেকে ফলো করছিল। হরি যে আনাকে ডিটেক্ট করে ফেলেছে এই ব্যাপারটা তারা স্পষ্ট বুঝে গেছে। তাই তারা আপাতত শহর ছেড়ে কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেলিন কোনোভাবেই তাদের এই সিদ্ধান্তে রাজি হয় না। আসলে শ্যাম ছিল তার বয়ফ্রেন্ড, তাই সে যে কোনো মূল্যেই শ্যাম হত্যার প্রতিশোধ নিতে চায়। তখন গ্যাংয়ের বাকিরা সেলিনকে বোঝায় যে তারা অবশ্যই হরির উপরে প্রতিশোধ নেবে, তবে এই মুহূর্তে আনা ধরা পড়ে গেলে তাদের কারোরই বাঁচার আর পথ থাকবে না। তাই তাদের আপাতত সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক, ডিওয়াইএসপি সাহাল হরিকে নিয়ে এবার এসপির কাছে আসে। এসপি থমাসের কেসের আপডেট জানতে চাইলে হরি পুরো মার্ডার কেসের সিন বর্ণনা দেয়। হরি জানায় যে থমাসকে প্রতিশোধ নেওয়ার জন্যই খুন করা হয়েছে আর এই কাজটা শ্যামের বন্ধুরাই করেছে। এছাড়াও হরি সিআইএ জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের পুরো ঘটনাটাও তাকে খুলে বলে। অ্যাঞ্জেলও ঠিক থমাসের মেয়ের মতোই তাদের আরেকজন ভিকটিম। হরি এসপিকে সিসিটিভি থেকে পাওয়া আনার ফুটেজটা দেখিয়ে দেয়। সে জানায় এই মেয়েটাও তাদের গ্যাংয়ের একজন সক্রিয় মেম্বার আর এরা সবাই বেঙ্গালুরুতে থাকে। তাই হরি বেঙ্গালুরুতে গিয়ে এই কেসের বিস্তারিত ইনভেস্টিগেশন করার পারমিশন চায়। এই সব কিছু শোনার পর এসপি হরিকে বাইরে অপেক্ষা করতে বলে সাহালের সাথে গোপনে আলোচনা করে। এসপি তাকে জানায় যে ডিজিপি ইতিমধ্যেই হরির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে, তবুও সে এই ওয়ারেন্টটাকে সপ্তাহখানেকের জন্য হোল্ড করে রাখবে, যার কারণ হরি যেন এই পুরো সময়ের মধ্যে কেসটা সলভ করতে পারে। আসলে সিএমএস সেক্রেটারি আবার সাহালের বন্ধু ছিল, তাই সাহাল তার সাথে কথা বলে দ্রুত হরিকে বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করে দেয়। অদ্ভুত ব্যাপার হলো এই অপরাধীরাও এই সময় বেঙ্গালুরুতে অবস্থান করছিল আর সেখানে বসেই তারা নিজেদের কুকর্ম দিব্যি চালিয়ে যাচ্ছিল। এদিকে হরি বেঙ্গালুরুতে পৌঁছেই প্রথমে লোকাল থানায় গিয়ে এসআই জোসেফকে কেসের ডিটেলস জোগাড় করতে
করতে দেয়। জোসেফের ঝুলন্ত ডেড বডি আর তার সুইসাইড নোট দেখে হরির মনে বেশ সন্দেহ হয়। নোটের লেখা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল জোসেফ খুব প্যানিকের মধ্যে ছিল। আবার জোসেফের গলার ফাঁসটাও এক সাইডে বাঁধা ছিল, অথচ নর্মাল ফাঁস পেছন থেকে বাঁধা হয়। তাছাড়াও মৃত্যুর সময় জোসেফের ইউনিফর্মের নিচে শুধু আন্ডারগার্মেন্টস পরা ছিল। এখন সুইসাইড করার সময় কেউ এমন অদ্ভুত ড্রেস কেন পরবে? হরি এই ব্যাপারগুলো নিয়ে তার সহকর্মীদের সাথে আলোচনা করছিল। আর ঠিক তখনই কনস্টেবল হেনার ফোন আসে যে সে একটা পাবে আনার খোঁজ পেয়েছে। এই খবর পাওয়া মাত্রই হরি দ্রুত ওই পাবের দিকে রওনা দেয়। তবে হরি সেখানে পৌঁছে তার এক সহকর্মীকে দিয়ে আনার গাড়িতে নিজের স্মার্ট ওয়াচটা লাগিয়ে দেয়, যাতে করে আনা কোনোভাবে পালিয়ে গেলেও তাকে জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করা যায়। এরপর হরি আর তার টিম নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পাবের বাইরে অপেক্ষা করতে থাকে। আর হেনা আনার কাছাকাছি গিয়ে তাকে ফলো করতে শুরু করে, কিন্তু আনা খুব চালাক হওয়ায় সে হেনার উদ্দেশ্যটা দ্রুত বুঝে ফেলে। তাই দ্রুত সে তাকে ধাক্কা মেরে দিয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে সটকে যায়। এরপর সে বাকিদের ফোন করে এই বিপদের কথা জানিয়ে দেয়। তাদের সদস্যরা আনাকে দ্রুত তাদের সেফ হাউসে চলে আসতে বলে। এদিকে হরিও লোকেশন ট্র্যাক করে আনার গাড়ির পিছনে ধাওয়া করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার উল্টো দিক থেকে আসা আনার গাড়িটা আর একটা গাড়ির সাথে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করে। এই মারাত্মক অ্যাক্সিডেন্টে আনা অন স্পটেই মারা যায়। হরি তার বডিটাকে উদ্ধার করে সোজা পোস্টমর্টমের জন্য সরকারি হসপিটালে পাঠায়। তবে এইখানে হরি ফরেন্সিক ডাক্তার কানিকার কাছে একটা নির্দেশ দিয়ে রাখে, আনার ডেড বডি যদি কেউ দেখতে আসে তাহলে কানিকা যেন সাথে সাথে তাকে ফোন করে জানায়। এই কথা বলে হরি মর্গের বাইরে এসে অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পরেই ওই গ্যাংয়ের বাকি 4 সদস্য আনাকে দেখতে মর্গের ভিতরে প্রবেশ করে। এটা দেখে কানিকা দ্রুতই ফোন করে হরিকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু হরি কল রিসিভ করার আগেই তারা ডাক্তারের ফোনটা কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে দেয়। তবে হরি এরকম ফোন পেয়ে বুঝতে পারে যে ভেতরে কি ঘটছে, তাই সে দ্রুত মর্গে এসে দেখে ওই 4 জন মিলে ডক্টরকে তখন টর্চার করছিল। হরিকে দেখার পরে পুরো গ্যাংটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর শুরু হয় ডু অর ডাই ফাইট। মর্গের ভিতরে ধারালো ছুরি আর কাঁচির কোনো অভাব ছিল না, যার ফলে এই ফাইটে হরি এবং ওই গ্যাংয়ের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এদিকে ডাক্তার কানিকা কোনো রকম সুযোগ পেয়ে ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়। এই সাইরেন শুনেই অপরাধীরা আর রিস্ক না নিয়ে ডক্টরকে হোস্টেস বানিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। এবার হসপিটালে হরিকে চেক আপের পর জানানো যায় সিরিয়াস কোনো ইনজুরি হয়নি। ইনজুরি না থাকলেও ওই ফরেন্সিক ডাক্তার দারুণ একটা ইনফরমেশন দেয়। সে জানায় যে সে ওই গ্যাংয়ের সেলিন আর আনাকে ভালো করে চেনে। এরা একবার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে ড্রাগ সাপ্লাই দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল। এরা নিজেরাও খুব ভয়ঙ্কর লেভেলে ড্রাগ অ্যাডিক্ট। ড্রাগের অ্যাডিকশন ছড়ানোর জন্য জেল থেকে এদেরকে ডি অ্যাডিকশন সেন্টারে আনা হয়, কিন্তু এরা অনেক বেশি ভায়োলেন্ট হওয়ায় এদের কন্ট্রোল করা মোটেও পসিবল ছিল না। এরপর পুলিশ রেকর্ড ঘেটে দেখে যে ওই ড্রাগসের কেসে সেলিনার আনার সাথে শ্যামকেও গ্রেফতার করা হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের 3 জনকে গ্রেফতার করেছিল খোদ এসআই জোসেফ। এবার হরি পরিষ্কার বুঝতে পারে যে জোসেফকে কেন তারা টার্গেট করেছিল। এই পুরো রহস্যটা বুঝতে হরি জোসেফের সাথে ওই রাতে ডিউটিতে থাকা এক কনস্টেবলের কাছে যায়। ওই কনস্টেবল জানায় ওই দিন রাতে বাসের যাত্রীরা এই 3 জনকে ড্রাগস সহ হাতে নাতে ধরে ফেলে। এরপর জোসেফ স্যার সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে গাড়িতে তুলে নেয়। কিন্তু জোসেফ নিজেও ছিল একজন মারাত্মক ড্রাগ এডিক্ট। সে আসামিদের সামনেই উদ্ধার করা কোকেন 1 চিমটি সেবন করে নেয়। এটা দেখে শ্যাম এবার জোসেফকে টাকার লোভ দেখিয়ে তাদের ছেড়ে দিতে বলে, কিন্তু জোসেফ তখন টাকার বদলে আনাকে ভোগ করতে চায়। সে আনার শরীরে এবার বাজেভাবে হাত দেওয়া শুরু করলে আনা সোজা জোসেফের মুখে থুতু মেরে দেয়। তখন জোসেফ রাগে পুরো পাগল হয়ে পড়ে। সে গাড়ি জঙ্গলের ভিতরে থামিয়ে আনা আর সেলিনকে নির্মমভাবে রেপ করে। মানে চিন্তা করো, পুলিশের পোশাকে এই লোকটা কতটা ভয়ঙ্কর ছিল। মূলত এই জঘন্য কাজের প্রতিশোধ নিতেই তারা জোসেফের মেয়েকে টার্গেট করেছিল। ওই দিন জোসেফের সাথে এসআই থমাসও ডিউটিতে ছিল, তাই তারা থমাসের উপরে ঠিক একইভাবে প্রতিশোধ নেয়। আবার চান্দ্রাপ্পান ছিল ওই বাসের কন্ট্রাক্টর। সে নিজে পুলিশকে কল করে এদের ধরিয়ে দিয়েছিল বলে তার মেয়েকেও এরা ভিকটিম বানায়। মোট কথা এই গ্যাংয়ের সবার হিসেব একদম পানির মতো পরিষ্কার। কিন্তু হরি বা হরির মেয়ে নীলার সাথে এদের কি শত্রুতা ছিল তা সে কোনোভাবে মেলাতে পারছে না। এই প্রশ্নের উত্তর খুঁজতে ডিওএসপি সাহাল হরিকে নিয়ে চলে যায় গীতার কাছে। তারা গীতাকে অপরাধীদের ছবি দেখালে গীতার সাথে সাথেই তাদের চিনে ফেলে। এরপর গীতা এমন একটা কথা বলে যেটা শুনে হরির পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
আসলে ওই ঘটনার দিন গীতা আর নীলা ওই বাসের মধ্যেই ছিল। বাসের ভিতরে বসে সে সেলিন আর শ্যামকে অনাবরত অসভ্য আচরণ করতে দেখছিল। এছাড়াও তারা সবার সামনে ওপেনে ড্রাগসও নেয়। তখন নীলা বারবার কৌতূহল নিয়ে ওদের দিকে তাকালে গীতার এবার ভীষণ রাগ হয়। তাই তো সে নিজের সিট থেকে উঠে গিয়ে ওদের কড়া ভাষায় প্রতিবাদ করে। এতে ওরা গীতার গায়ে হাত তুললে বাসের বাকি যাত্রীরাও চরম ক্ষেপে যায়। এরপর সবাই মিলে বাস কন্ট্রাক্টরকে দিয়ে পুলিশকে ফোন করে। তার মানে তো বুঝতেই পারছো, এই পুরো ঘটনার সূত্রপাতই হয়েছিল গীতাকে দিয়ে। আর এই কারণেই গ্যাংটা গীতার উপরে চরম প্রতিশোধ নিতে নীলাকে ফাঁসিয়েছিল। ভাইরে ভাই, এই লেভেলের টুইস্ট দেখে আমি লিটারেলি শকড হয়ে পড়েছি। কিন্তু হরি বা ডিওয়াইএসপি কেবি গীতাকে আসল কারণটা জানতে দেয় না। হরি জানে এই অপরাধবোধ মনে জমে থাকলে মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যায়। হরি চায় না গীতা জানুক যে নীলার মৃত্যুর পিছনে আসলে সে নিজেই দায়ী। যাই হোক, এরপর ডিভোর্সের জন্য গীতা কোর্টে কেস ফাইল করে। কোর্ট থেকে বের হতেই হরির কাছে তার স্টাফ প্রবীণের ফোন আসে। প্রবীণ জানায় যে ওই অপরাধীদের ফোন নাম্বার 15 মিনিট আগে চান্দ্রাপ্পানের বাড়ির কাছে অন হয়েছে। এই খবরটা শোনা মাত্রই হরি বুঝতে পারে চান্দ্রাপ্পানের জীবন এখন ঝুঁকিতে রয়েছে। সে দ্রুত ফোর্স নিয়ে চলে যায় বাস টার্মিনালে। সেখানে গিয়ে সে দেখতে পায় ক্রিস্টি ছুরি দিয়ে চান্দ্রাপ্পানকে আঘাত করছে। হরি দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে হসপিটালে পাঠায়। তবে ক্রিস্টি আর সেলিন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এবার হরি নিশ্চিত হয়ে যায় যে তাদের নেক্সট টার্গেট হলো তার স্ত্রী গীতা। তাই সে তাকে অ্যালার্ট করার জন্য ননস্টপ ফোন করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই গীতার ফোন রিচ করতে পারছিল না। এদিকে গীতা তার ছোট মেয়ে মিনুকে নিয়ে বাবার বাড়িতে ডিনার করছিল। ঠিক তখনই মিনুর রক্তমাখা শরীরে ঘরের ভিতরে দৌড়ে আসে। মিনুর পিছন পিছন ক্রিস্টি আর তার গ্যাংয়ের বাকিরাও ঘরে ঢোকে। তার মানে তো বুঝতেই পারছো, আজ গীতার লাইফের শেষ দিন। তারা সবাইকে অবরুদ্ধ করে হরিকে ভিডিও কল দিয়ে সেখানে একা আসতে বলে। এরপর তারা গীতাকে আটকে রেখে জোর করে নীলার ওই জঘন্য ভিডিওটা দেখাতে থাকে। এই সময় গ্যাংয়ের একজন লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে গীতার বাবা তার মুখে অ্যালকোহল ছুঁড়ে মারে, যার ফলে সাথে সাথেই লোকটার গায়ে দাও দাও করে আগুন ধরে যায়। এরপর বাকিরা আগুন নেভাতে ব্যস্ত হলে গীতার বাবা ড্রয়ার থেকে রিভলভার বের করে গুলি চালায়। এই সুযোগে গীতা আর মিনু বাড়ির বাইরে দৌড় দেয়। তবে রিভলভারের গুলি শেষ হয়ে যাওয়ায় ক্রিস্টি গীতার বাবাকে নির্মমভাবে হত্যা করে। এরপর ক্রিস্টি গাড়ি নিয়ে গীতাকে জঙ্গল পর্যন্ত ধাওয়া করতে থাকে। সেখানে সে গীতাকে আটকে মাটিতে ফেলে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর তারা মিনুকে মারার জন্য খুঁজলেও মিনু ততক্ষণে জঙ্গলের গভীরে লুকিয়ে পড়েছিল। আর ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় হরি। হরির সাথে ওই 4 জনের একটা ডু অর ডাই ফাইটিং শুরু হয়। এক পর্যায়ে হরি তাদের সবাইকে ধরাশয়ী করে ক্রিস্টির গলা চেপে ধরে। এই সময় পুলিশ ফোর্স সেখানে এসে 4 জনকে অ্যারেস্ট করে নেয়। ফাইনালি এই গ্যাংয়ের হাত থেকে পুরো শহর বেঁচে যায়। এরপর মুভির সিন চলে যায় কয়েক মাস পর। ইতিমধ্যে গীতা বুঝতে পেরেছে যে হরির সাথে তার মেয়ের মৃত্যুর কোনো কানেকশনই ছিল না, বরং সব কিছু ছিল একটা ভাগ্যের পরিহাস। তাই তো সে আবারও হরিকে নিয়ে তার নিজের সংসারে ফিরে এসেছে। তারা সবাই মিলে বেশ ঘটা করে মিনুর জন্মদিন পালন করছিল। এই সময় ডিওএসপি সাহাল সেখানে এসে টিভিতে একটা নিউজ অন করে। এই নিউজে দেখা যায় ওই 4 জন অপরাধীর প্রমাণ না পাওয়ায় গতকাল তাদেরকে জেল থেকে ছাড়া দেওয়া হয়েছে, কিন্তু আজ সকালে তাদের সবার লাশ মাঠের মধ্যে খুঁজে পাওয়া গেছে। পুলিশের ধারণা তারা সবাই ড্রাগসের ওভারডোজে মারা পড়েছে, কিন্তু সাহাল বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই হরির হাত আছে। আর সেটাই সঠিক। হরি আগে থেকেই তাদেরকে ফলো করে রেখেছিল। সে জানতো যে আইন দিয়ে এদেরকে শাস্তি দেওয়া যাবে না, তাই সে চালাকি করে তাদের ড্রাগসের ভিতরে বিষ মিশিয়ে রাখে। আর তারা যখন ড্রাগসের নেশায় বুঁদ হয়েছিল তখন হরি সেখানে উপস্থিত হয়ে নিজের চোখের সামনে তাদেরকে কাটা মুরগির মতন মরতে দেখে। আর ঠিক এভাবেই সে নিজের মেয়ের মৃত্যুর একদম পারফেক্ট প্রতিশোধ নিয়ে নেয়। ঠিক এই সিনের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।